প্রিয় দর্শক, পত্রিকার বিনোদন পাতা বা রঙিন পাতার প্রতি ভালোবাসা আমাদের চিরন্তন। আর রঙিন পাতার মানুষগুলোও অনেক রঙিন, তাদের গল্পগুলোও চমৎকার। তাদের কথা মাথায় রেখে এবং আপনাদের ভালোবাসার কথা মাথায় রেখে আমাদের এই আয়োজন রঙিন পাতা। আপনাদের সাথে আছে আমি শ্রাবণ্য এবং আমার সাথে আছে দুজন প্রিয় মানুষ। তারা হচ্ছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ এবং নাট্যকর ও বিনোদন সাংবাদিক সৈয়দ ইকবাল। কেমন আছেন? ভালো। আমরা ঠিকঠাক। আপনার কি অবস্থা? হ্যাঁ, আমরাও ভালো আছি, আমি অনেক ভালো আছি। আর দুজনকে পেয়ে খুব ভালো লাগছে এবং আমার একজন পছন্দের অভিনেতা হচ্ছে ইরফান ভাই। আমার একজন পছন্দের হোস্ট। আমার অনেক পছন্দের তারকা। আচ্ছা, বলতে গেলে ওইদিকে কিন্তু দেখিয়ে দিয়েছে এক্ষেত্রে নো বায়াসনেস। ওয়েল, আমরা সেজন্যই দুজনকে একসঙ্গে আমরা এখানে আজকে নিয়ে এসেছি, গল্প শুনবো আপনাদের। তো শুরু করি ফার্স্টে হচ্ছে সৈয়দ ভাই, আপনাকে দিয়ে সৈয়দ ইকবাল ভাই। সেটা হচ্ছে শুরুর গল্পটা, সাংবাদিকতা একদম শুরু যে হয়েছিল সেই গল্পের কথাটা আমরা শুনতে চাচ্ছি। ও মাই গড, ওটা অনেক স্ট্রাগলিং লাইফ বলতে গেলে। তা তো মানে হবেই। সাংবাদিকতার আসলে প্রত্যেকটা প্রিয়রিটি মানে বলতে গেলে যে অনেক বেশি স্ট্রাগলিং করতে হয়। 2005-06 সালের কথা আর কি। তখন মনে হলো যে কবে আমার পত্রিকার পাতায় আমার নামটা একটু ছাপা হবে। মানে অনেক বড় বড় তারকা সাংবাদিকদের নাম দেখি, মানে আমরা অনেকের নাম দেখেই মানে যে ইনি এরকম। যখন কোনোদিন অনেক পরবর্তী সময় ওনাকে দেখলাম তখন মনে হতো যে ওনার লেখা না রেফারেন্সে পাবলিক লাইব্রেরিতে কিংবা আমরা যখন হালকা পাতলা লেখালেখি শুরু করি তখন যে নামগুলো আসতো, তখন তাদেরকে যখন আমরা দেখতাম তখন মনের মধ্যে না এক প্রকার স্বপ্ন কাজ করতো। মানে আপনার স্বপ্নটা অনেক আগে থেকেই ছিল যে আপনি একজন বিনোদন সাংবাদিক হবেন। রাইট রাইট। 2006 সালের দিকে মানে যায় যায় দিন পত্রিকায় আসলে মানে শুরু করি আর কি। প্রথম কার সাক্ষাৎকার নিয়েছিলেন? সোহেল আরমান ভাইয়ের। আচ্ছা, আসলে প্রথম সবকিছুর প্রতি ভালোবাসা মানুষের অন্যরকম, একদম প্রথম সন্তানের মতো। ইরফান ভাই, আপনার কাছে জানতে চাইবো যে পত্রিকার বিনোদন পাতা বা রঙিন পাতায় প্রথম নিজেকে দেখা এবং সেই সাক্ষাৎকারটা যখন দেখেছিলেন ছবি সহ, কেমন লেগেছিল? আমার এখন মনে আছে, আমার বোধহয় ফার্স্ট সাক্ষাৎকার ভ্যারি পত্রিকায়, খুব সম্ভবত ভ্যারি না, আনন্দ আলোতে। আনন্দ আলো, যখন সে ওই যে ফেয়ার হ্যান্ডসাম চ্যানেল আই হিরো ওইখান থেকে যখন বের হয় তখন আমারই নেওয়া ছিল। বাহ। না, সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমি যেহেতু চ্যানেলেতে আমাদের ক্যাম্প ছিল, সো সেই জায়গা থেকে ভাইয়া কিন্তু আমাকে একদম কি বলবো ছোটবেলা থেকে দেখতো আর কি, যদি আমি মিডিয়ার ছোটবেলা বলি, হ্যাঁ তখন থেকে দেখতো, সামহাও অনেক ইন্সপায়ার করতো তখন থেকে। তোমার ফিউচার খুব ভালো, খুব সাপোর্টিভ ছিল। এমনটা না যে একতরফা আমাকে সাপোর্ট করতো, সবাইকে সাপোর্ট করতো, বাট স্পেশাল ভাবে আছে না একটা জিনিস কেয়ার করা, সেই জায়গা থেকে দেখলাম যে উনি ওনার টিম সবাই খুব আমাকে রিলাই করতো। আচ্ছা, যে তুমি খুব ভালো করবে, একটু চেষ্টা করো। এবং কেয়ারিং শেয়ারিংটা যে চমৎকার ছিল সেটা আমরা দেখতেই পাচ্ছি। পত্রিকাটা যেটা মানে আনন্দ আলো পত্রিকা সব সময় হচ্ছে যে তারকাদের পজিটিভ দিকটা দেখে, মানে যার মধ্যে হচ্ছে যে সম্ভাবনাটা দেখবে। আমাদের এডিটর রেজানুর রহমান সব সময়, তারও বস হচ্ছে আমাদের ফরিদুর সাগর স্যার, উনি সব সময় হচ্ছে অনেক পজিটিভ। যে অনেক থাকে না যে অনেক নেগেটিভ অনেক বিষয়, মানে সেগুলো বাদ দিয়ে কিভাবে হচ্ছে একটা পজিটিভ জিনিসটাকে হচ্ছে ফোকাস করা যায়, আমরা হচ্ছে সেই জিনিসটা সবসময় আমরা ট্রাই করি। ইরফান সাজ্জাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে মানে যখন একদম প্রথম আসে, আমার মনে আছে প্রথম নাটক মনে মাহফুজ ভাইয়েরই কাজ করা ছিল ইয়েতে, মানে জাস্ট ওই সময় উত্তরা দিয়াবাড়িতে শুটিং করছিল আমাদের ফ্যাশন ক্যাটালগ, ঈদের আগে যে একটা ফ্যাশন অ্যালবাম বের হয়, ওইটাতে হচ্ছে যে মানে কভার করার জন্য ও শুটিং এ ছিল মাহফুজ ভাই। তখন ওইখানে আমরা চলে গেলাম, মুনমুন আপা ছিল কো আর্টিস্ট। তখন ওইখানে যাওয়ার পরে শুট টুট করার পরে এভরিথিং সব শেষ, পরে আমি একটা কথাই বলছিলাম যে আপনি দেখেন কই যান। বাহ, ইনফ্যাক্ট পরবর্তী সময়ে আমার যে নাটক লেখালেখি, আমার লেখা নাটকে আপনি তো অনেকগুলো নাটকে ইরফান ভাই কাজ করেছেন, রাইট? তো সেখান থেকে যদি আমি বলি যে ইরফান ভাইয়ের মানে করা নাটকগুলোর মধ্যে, আপনার নাটকগুলোর মধ্যে সবচেয়ে ভালো কোনটা ছিল আপনার পছন্দের? আমার একলা আকাশটাই ছিল, মানে খুব না, টু বি অনেস্ট আমি ওনার লেখালেখির যদি ওই সত্তা নিয়ে কথা বলি, তাহলে যখন আমার কাছে স্ক্রিপ্ট আসে যে ইকবাল ভাইয়ের লেখা, তখন সামহাও একটা আগে থেকে এনশিওর থাকে যে এটা একটা ভালো কিছু হতে যাচ্ছে। কজ গল্পগুলোর মধ্যে এত ঠান্ডা কিছু গল্প থাকে এবং এত ইন্টারেস্টিং কিছু বিষয় থাকে যেগুলো আসলে আমি জানি যে প্লে করতে আমার ভালো লাগবে, মানে ওই কনফিডেন্সটা চলে আসে প্রায় 7-8টা কাজ করার পরে। আমার এটা জানা ছিল না যে এই জায়গাটা দর্শকরাও জানলো, আপনিও জানতে পারলেন। আমি সবার সামনে বলতে চাই খুব ঠিকঠাক গল্প লিখেন এবং যেখানে কোনো এক্সট্রা কিছু নাই, আধিক্যতা নাই, আবার খুব কম তাও না, ঠিকঠাক পরিমিত বোধ একটা থাকে। অভিযোগও থাকে, অভিযোগ তো থাকবেই। অভিযোগ না থাকলে ভালো কাজ করার আরো বেশি ইন্সপিরেশন আসবে কোত্থেকে, রাইট? হ্যাঁ, অবশ্য ঠিক। একজন আর্টিস্টের জায়গা থেকে আমি বলবো যে
ওর যেমন ইয়েটা আছে যে মানে আমি এরকম হলে করব ওরকম হলে করব, অবশ্যই এটা। আবার আমার জায়গা থেকেও লেখালেখির ক্ষেত্রে যে একটা যে মানে আমার তো একটা জিনিস কাজ করে সাইকোলজিক্যাল বা হচ্ছে যে সামাজিকতা, যেমন আমাদের অনেক সময় আমরা অনেক ক্যারেক্টার পোর্ট্রেট করতে গিয়ে দেখা গেল যে যখন হিরোর কাছে যায় তখন আমাদের এখানে অনেকে দেখা গেল বলবো না ভাইয়া আমি তো আসলে এরকম ধরনের ক্যারেক্টার করতে চাই না, আমার ওটা করা কি ঠিক হবে এই হবে। কিন্তু আমি যদি একজন অভিনেতার জায়গা থেকে বলি যে মানে সে অভিনয় শিল্পী, তাহলে অবশ্যই তার আসলে সব ধরনের কাজ করা উচিত। এখন যার যার আবার ব্যক্তিগত কিছু বিষয় থাকবে, এটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার। না আপনার তো একটু আগে গল্প শুনছিলাম যে যায় যায় দিন দিয়ে হচ্ছে আপনার হচ্ছে সাংবাদিকতা শুরু হয়েছিল, মানে ওই সময় আমি আসলে বেশ কিছু পত্রিকায় লেখালেখি করতাম, লাইক হচ্ছে সমকালে লিখতাম, তারপর হচ্ছে যে আমার দেশেও লিখেছি, তারপর হচ্ছে আমাদের সময়তে আমি দীর্ঘদিন আমার জবের জায়গা যদি মানে ফিক্সড আমাদের সাংবাদিকতা যেটা বলে সেটা হচ্ছে আমাদের সময় আমার হচ্ছে যে 2007-8 সালে আমার হচ্ছে জব। নাট্যকার হিসেবে আপনার মানে প্রথম বই প্রকাশ কবে? 2009 অনুরাধাকে বলা হলো না নামে একটা নাটক অনিয়ার হয়, সেটা হচ্ছে রৌনকার মিথিলা কাজ করে, দেশ টিভিতে অনিয়ার হয়। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো প্রোডাকশন ছিল। ইরফান সাজ্জাদের তো আপনার অভিনীত নাটকগুলোর কথা বললেন যে কোনটা সবচেয়ে ভালো লাগে, আর যদি বলি যে একজন অভিনেতা বা তার সবকিছু মিলিয়ে তার কোন বৈশিষ্ট্যগুলো আপনাকে বেশি অ্যাট্রাক্ট করে জন্যই একজন পছন্দের অভিনেতা এবং পছন্দের মানুষ তিনি? সে খুবই কমিটেড একটা মানুষ, যেটা পারবে সে বলে দিবে যে না ভাই ইকবাল ভাই আমার পক্ষে এটা সম্ভব না। ইনফ্যাক্ট গত পরশুদিন স্ট্রেট কাট, হ্যাঁ একদম, আর কমিটমেন্টটা অনেক বড় একটা জিনিস যেটা আমাদের আরেকটা ব্যাপার আছে খুবই সংকট দেখা যাচ্ছে, বিনয়টা অনেক বিনয়ী, মানে এটাই হচ্ছে যে ইরফান সাজ্জাদকে অনেক দূর নিয়ে যাবে, যেটা আমাদের মিডিয়াতে অনেক আর্টিস্টদের ক্ষেত্রে পাওয়াটা খুব মুশকিল সত্যি। টু বি অনেস্ট, না থ্যাংক ইউ ইরফান ভাই এবার আপনার কাছে জানতে চাই যে প্রথম পরিচয় থেকে সবকিছুই কিন্তু সৈয়দ ইকবালের বলেই দিলেন আপনি, কিন্তু তারপরও তার লেখার কোন জিনিসটা সবচেয়ে বেশি আপনার বেশি ভালো লাগে জন্যই যে তার লেখা নাটক বা তার লেখা ইন্টারভিউ আপনি এক কথায় রাজি হয়ে যাচ্ছেন, মানে কোন স্পেসিফিক? এটা হচ্ছে সামহাউ আমার মনে হয় যে উনি খুব ভালো রিড করতে পারে, মানে যাকে নিয়ে ভাবছেন বা যাকে নিয়ে লিখছেন এটা সামহাউ খুব ভালোভাবে রিড করে নেন আগে। আমাদের এখানে যেটা হয় হচ্ছে সামহাউ আমি একটা ইন্টারভিউ দিলাম, খুব রিসেন্ট হয়তো এরকম একটা ঘটনা ঘটলো, আমি এক জায়গায় ইন্টারভিউ দিলাম কিন্তু আমি যে কথাগুলো বললাম সে হয়তো ওভাবে গুছিয়ে লিখতে পারে নাই, হ্যাঁ মানে লেখার প্রেজেন্টেশনটা খুব একটা ভালো না, হয়তো আমি যা বলেছি তাই লিখেছে কিন্তু এন্ড অফ দ্য ডে প্রেজেন্টেশনটা ভালো না। বাট ইকবাল ভাইয়ের ক্ষেত্রে যেটা হয় হচ্ছে সামহাউ উনি আগে রিড করেন বা উনি জানেন আমি কাকে নিয়ে লিখছি বা আমার কি লিখতে হবে, কতটুকু আমি যেতে পারবো কতটুকু যেতে পারবো না। আমি বললাম না একটু আগেই বললাম ওই যে একটা পরিমিত বোধটা, এটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং আমার মনে হয়। ইনফ্যাক্ট উনি তো সেই জায়গা থেকে অ্যাটলিস্ট ওই যে টেনশন ছাড়া থাকি যখন ওনার কোনো স্ক্রিপ্ট আসে যে না একটা ঠিকঠাক গল্প পাবো, যদি সে থাকে সেটা তো কথা বলে নেওয়ার সুযোগ তো থাকে, হ্যাঁ বাট ওই শিডিউল মিলাটাও একটা ব্যাপার থাকে, সো কনফিডেন্স জায়গাটা চলেই আসছে, মানে উনি খুব মানে ঠান্ডা এবং ঠিকঠাক লিখেন আর কি। আচ্ছা এবার যদি একটু পেছনের দিকে যাই যে আপনার শুরুটা হয়েছিল একটা ট্যালেন্ট শো দিয়ে, রাইট? তো তখন কি আপনি অভিনেতা হওয়ার জন্যই সেই শোতে চলে এসেছিলেন নাকি মডেল মানে কি হতে চেয়েছিলেন? অ্যাক্টর হতে চেয়েছিলাম, স্ট্রেট ফরওয়ার্ড। আমি শুধুমাত্র কম্পিটিশনটাতে আমি পার্টিসিপেট করি হচ্ছে প্ল্যাটফর্মটা পাওয়ার জন্য, এবং আমি সবসময় বলি আমি খালি ফার্স্ট পজিশনটার জন্যই ফাইট করেছিলাম, এবং আমি সবসময় হতে চেয়েছিলাম একজন অ্যাক্টর, এবং আলহামদুলিল্লাহ আমি অ্যাক্টিং করছি, এটা আমার এখন অকুপেশন। অ্যাক্টর যেহেতু হতেই চেয়েছিলেন, এটা কি ছোটবেলা থেকে স্বপ্ন ছিল? ছোটবেলা থেকে হচ্ছে আসলে আমি থিয়েটার করতাম অনেক ছোটবেলায়, রাইট? আমি এটাই জানতে চাচ্ছিলাম যে প্রিপারেশনটা পেছনের দিকে প্রিপারেশনটা কি রকম ছিল? ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি থিয়েটার করি, স্কুলে সবসময় কালচারাল অ্যাক্টিভিটিসের সঙ্গে আমি ইনভলভ ছিলাম। তো সেই জায়গা থেকে অ্যাক্টিং জিনিসটা সামহাউ আমার খুব ভালো লাগতো, আমি কখনো ভয় পেতাম না অ্যাক্টিং করতে। সে যখন মঞ্চে অ্যাক্টিং করতাম তখন হয়তো বা 400-500 অডিয়েন্সের সামনে অ্যাক্টিং করা এটা হয়তো অনেকের জন্য অনেক টাফ, বাট আমি খুবই ইন্টারেস্ট নিয়ে এনজয় করে কাজটা করতাম। তো সেই জায়গা থেকে সবসময় আব্বা আমার তো আলাদা চাহিদা ছিলই, একজন চাইতো ডাক্তার হবে, একজন চাইতো ইঞ্জিনিয়ার হবে, আমি চুপ করে থাকতাম, কিছু বলতাম না, তার মনের মধ্যে ছিলই সেটা। তো সামহাউ একটা পরিবারের মানুষদের এক একজন এক এক রকম একটা চাওয়া থাকে, সামহাউ একটা অপরচুনিটির জন্য ওয়েট করছিলাম যে, এবং আমি জানতাম যে একটা অপরচুনিটি আমার লাইফে আসবে, আমি জানি না আমি খুব এটা আই ডোন্ট নো, বাট আমি খুব ভালো প্রেডিক্ট করতে পারি, আমি জানতাম একটা অপরচুনিটি আসবে আমার লাইফে, আমি খালি ওয়েট করছিলাম, তো এন্ড অফ দ্য ডে অপরচুনিটি আসলো, এবং এটা আসলে একজন মানুষের বা একজন মানুষের যে আমার জীবনে কিছু না কিছু একটা হবে, মানে এই যে একটা মানে নিজের ভিতরে নিজেকে তৈরি করা, এটাই হয়তোবা সেটাই। আর আমি না সবসময় আমরা দেখেছি ইরফান ভাই নায়ক হতে, আমরা পর্দায় তাকে নায়ক হিসেবে দেখি, কিন্তু কখনো যদি এরকম হয় যে খলনায়ক হওয়ার অফার আসে তাহলে আপনি কি করবেন?
আমরা অনেক সুন্দর একটা চমৎকার একটা আড্ডায় ছিলাম এবং ইরফান ভাই আপনার কাছে প্রশ্নটা ছিল যে খলনায়ক হতে বললে আপনি কি করবেন? আসলে আমি খলনায়ক জিনিসটাকে খলনায়ক হিসেবে দেখি না, এটা একটা ইটসেলফ এ ক্যারেক্টার। সো যদি খলনায়কটা গল্পে খুব দুর্দান্তভাবে ইনফ্লুয়েন্স করে তাহলে আমি ক্যারেক্টারটা করতে রাজি আছি। এবং আমি অনেক নাটক করেছি যেখানে আমি আসলে অ্যান্টি হিরোর ক্যারেক্টার করেছি, লাইক মাহফুজ আহমেদ স্যারের ডিরেকশন, ইনফ্যাক্ট ওনার গল্পে আমি কাজ আমার করেছিলাম। লাস্ট একটা কাজ করেছিল দহনকালের ভালোবাসা, ওটাতে মানে ক্যারেক্টারটা টোটালি একটা নেগেটিভ ক্যারেক্টার। এটা আমি ছোট পর্দার কথা চিন্তা করে বলিনি, অ্যাকচুয়ালি আমি বলতে যাচ্ছি বড় পর্দার কথা। ইরফান ভাইকে আমরা পেয়েছি নায়ক হিসেবে, ভালোবাসা এমনই হয় যদি কখনো বড় পর্দায় খলনায়ক হতে বলা হয়। আচ্ছা, যদি আমার প্লে করার সুযোগ থাকে তাহলে আপনি অবশ্যই করবেন। ডেফিনেটলি। হ্যাঁ, সৈয়দ ইকবাল ভাই, আপনি ভালোবাসা এমনই হয় দেখেছেন? অবশ্যই দেখেছেন, পছন্দের যেহেতু তারকা ইরফান সাজ্জাদ, কেমন লেগেছিল? অনেক ভালো লেগেছিল। ইনফ্যাক্ট ওইখানে আমি যদি বলি যে একটু ক্রিটিসাইজ করুন তাহলে কি করবেন? উচিত, যদি না করেন খবর আছে। কারণ অনেক ভালো ভালো কথা শুনলাম শুরু থেকে, বাট আমি মনে করি যে স্ট্রাকচারাল ক্রিটিসিজম ইজ আ পার্ট অফ, আই আমার থিংক, মনে হয় ইরফানের ওই সময় সিনেমাটা করা আরেকটু টাইম নিয়ে একটু পরে সিনেমা করা উচিত ছিল, মানে অ্যাজ এ আমি একজন জার্নালিস্ট হিসেবে যদি করতে হয়, রাইট। আর আরেকটা জায়গা থেকে হচ্ছে যে হয় না যে সব সিনেমা বা সব কাজ, সব ফিকশন, আমাদের সবকিছুই যে মানে আমাদের টার্গেট মতো জায়গাগুলোতে যেতে পারে সেটা আমাদের অনেক সময় হয়ে ওঠে না। তবে ওই সিনেমাটা অনেক ভালো একটা ইয়ে ছিল, মার্কেটিং এবং অন্যান্য জায়গাগুলো থেকে সবকিছু মিলে একটা অন্যরকম একটা ব্যাপার ছিল, দেশের বাইরে শুটিং হওয়া, ওইটার একটা প্রচার প্রসারণও ছিল ইমপ্রেসের, সবকিছু মিলে। তবে ইরফানের জায়গা থেকে হচ্ছে ইরফান একদম সর্বোচ্চ দিয়ে যে চেষ্টা করেছে সেটা অবশ্যই করেছে, তবে আরেকটু পরে সময় নেওয়া উচিত ছিল। না, এটা একদম একদম রাইট কথা। এটা হচ্ছে আমার সে, কেউ যদি আমাকে বলে তাহলে আমিও বলি, কারণ সবকিছুর একটা ম্যাচিউর পিরিয়ড থাকে। আমি বলবো যদি সামহাও ওই ছবিটা আমি এখন করতাম, আমার যে পারফরমেন্সটা হতো, হ্যাঁ, আজকে থেকে 4 বছর আগে করা একটা সিনেমা, তো সেই জায়গা থেকে ডেফিনেটলি ডিফারেন্স অনেক বেশি। এখন হয়তো ল্যাঙ্গুয়েজটা আমি বুঝি, তখন হয়তো বুঝতাম না। না বুঝে যদি এত চমৎকার অভিনয় আমরা দেখতে পাই, ওই সময় ক্যামেরা লাইট যতটুকু, মেকআপ, পোশাক যতটুকু, এখন এসে অনেক আরো বেশি সেই অভিজ্ঞতাটা বাড়বে। সো নেক্সট কোন মুভিতে আমরা দেখতে পাচ্ছি এবং কবে দেখতে পাচ্ছি? উফ, এটা একদম কমন প্রশ্ন। না কমন, যদিও কমন, কিন্তু তার যারা ফ্যান তারা কিন্তু সবসময় এটা জানতে চায়। হ্যাঁ, না অবশ্যই প্রত্যেকটা, আমি তো মনে করি প্রত্যেকটা অ্যাক্টর তো নিজেকে বড় পর্দায় দেখতেই চায়। সো আমিও দেখতে চাই নিজেকে, বাট আমার দেখতে হবে বলে কোনো বাধ্যবাধকতা আমার নাই। আমি যেহেতু আমি গ্যাপ নিয়েছি অলরেডি 4 বছরের একটা, সো আমি নেক্সট যে ছবিটা করব ওইটা অবশ্যই আমার পছন্দের হতে হবে, ক্যারেক্টার আমার পছন্দের হতে হবে, যেটা আমি এনজয় করে কাজ করব। সো কথাবার্তা তো অনেকের সঙ্গেই হয়, ইনফ্যাক্ট এখনো চলছে প্রায় 3-4টা নিয়ে। যদি সবকিছু ঠিকঠাক থাকে হয়তো নভেম্বরে নেক্সট সিনেমার কাজ শুরু করতে পারি। চমৎকার, তো ভালোই। আমরা একটা মানে আনুষ্ঠানিক বলবো না, অনানুষ্ঠানিক একটা ঘোষণা কিন্তু পেয়ে গেলাম এনটিভির দর্শকদের জন্য। সিনেমা হচ্ছে অনেক বড় একটা অ্যারেঞ্জমেন্টের বিষয়, এবং আমি যারা টিম আছে তাদেরকে বললাম, ভাইয়া যদি সামহাও প্রিপারেশনে সামহাও মনে হয় যে এখন প্রসিড করা উচিত না, তাহলে স্টপ, দরকার নাই, ওয়েট করেন, প্রপার টাইমের জন্য প্রিপারেশনটা নেন, বিকজ এটা অনেক বিগ ক্যানভাসের ব্যাপার। তাদের প্রিপারেশনের কথা বলছেন, আমি যদি আমার সহ জিজ্ঞেস করি আমার নিজের প্রিপারেশনটা যখন আমি যদি গল্পটা যখন থেকে পেলাম বা যে কটা গল্প নিয়ে কাজ হচ্ছে, আমি যখনই কোনো একটা কাজ করব, সো সেই জায়গা থেকে অবশ্যই আমি ডিরেক্টরকে, যখন আমার কোনো গল্প ভালো লাগে, আমি ডিরেক্টরকে নিজ থেকে হচ্ছে পুশ করতে থাকি যে ফাইন চলেন, এটা কিভাবে কি করা যায়, ওটা কিভাবে করা যায়। নাটকের ক্ষেত্রেই করতে, সিনেমার ক্ষেত্রে তো আরো অনেক বেশি। সো সেই জায়গা থেকে একটু সময়টা নিচ্ছি আমরা সবাই মিলে, যাতে আমারও যে ব্যস্ততাগুলো আছে ওগুলো আমি কাটিয়ে উঠতে পারি বা প্রিপারেশনটা নিতে পারি। সব ঠিকঠাক থাকলে দেখা যাক বছর শেষে। বেস্ট অফ লাক আমাদের পক্ষ থেকে। ইকবাল ভাই, আবার আপনার কাছে আসি এবার। যেহেতু 2006 থেকে শুরু হয়েছিল আপনার সাংবাদিকতা এবং অনেক অনেক তারকারা আপনি অবশ্যই ইন্টারভিউ নিয়েছেন, তার মধ্য থেকে আমি এবার জানতে চাইবো যে কখনো কি কোনো তারকার কাছ থেকে এমন কোনো বিড়ম্বনার সম্মুখীন হয়েছেন যা আজকে আমাদের সাথে শেয়ার করবেন? সাংবাদিকতার জায়গা থেকে দেখা গেল যখন আমাদের অফিসে আমাদেরকে অ্যাসাইনমেন্ট ফিক্সড করে দেয় যে অমুকের ইন্টারভিউ নিতে হবে, অমুককে পিক করতে হবে, সেই জায়গা থেকে যখন আমরা কাজটা করা শুরু করি, দেখা গেল ফোনে বা যখন আমরা ফোনটা ফেইলিওর হই, তখন দেখা গেছে যে আমরা চলে যাই হচ্ছে যে সে কোথায় আছে, দেশে থাকলে কোথায়, কবে কোন সেটে থাকবে, ওই জায়গাগুলো একটু আমরা মানে
পিক করি আর কি। অনেক বড় তারকা আমাদের দেশে, রাত 12:30 বাজে আমি ইন্টারভিউ নিছি। বাহ। 12:30 বাজে আমার ফটোগ্রাফার ছবি তুলে সবকিছু চলে এসেছে সান থাকতে থাকতে, কিন্তু আমি উনি শুটিং করছিলেন উত্তরাতে। কি করব এখন, আমি দেখা গেল যে সন্ধ্যা থেকে বসে থাকতে থাকতে লাস্ট যখন ওনার শুটিং শেষ হয়েছে রাত 12:30 বাজে ইন্টারভিউ নিলাম, শেষ করলাম রাত 1:30টায়, তারপরে বাসায় এসেছি। বাহ। এটা হচ্ছে আমাদের আসলে প্রফেশনালিজম। আমরা আসলে এটা এখন ওই মুহূর্তে আমার কিন্তু ওই মুহূর্তে ওনার ইন্টারভিউ নিতেই হবে। এটা আমার কিছু উনিও বুঝতেছিলেন এবং উনিও কিন্তু শুটিং শেষে আমাকে মানে ইন্টারভিউ দিয়ে গেছেন। মানে অবশ্যই সম্পর্কটা তো পারস্পরিক রেসপেক্টনেস থাকতে হবে সম্পর্কটার মধ্যে, এবং আমার ওই জায়গাটা ওনাকে আমার বুঝতে হবে, উনিও আবার আমাকে বুঝতে হবে। এই জায়গাটা দরকার। কিন্তু মানে একটু বলি, মানে এই জায়গাটাতে হচ্ছে কি, আমরা একটা স্টেজ পর্যন্ত না, যদি আমরা ইরফানদের কথা বলি, বা এই স্টেজ পর্যন্ত জেনারেশনটার কাছে আমরা পাচ্ছি। আচ্ছা, এর পরের কিন্তু মানে আসলে এই জায়গাটা বুঝতেই পারতেছে না, বা কোনো কিছু কি মানে দেখা গেল যে না কেন, মানে ওইভাবে কোনো রেসপন্স, মানে একটা পত্রিকার সাংবাদিক একটা জায়গা থেকে তাকে ফোন দিচ্ছে, বা অবশ্যই তার যোগ্যতা যে তাকে আমি ফোন দিচ্ছি, তাকে নিয়ে আমি একটা কাজ করতে যাচ্ছি, এটা অবশ্যই তার যোগ্যতা, কিন্তু সেই জায়গা থেকে তারও না ওই জায়গাগুলো আমাদের মনে হয় যারা পরবর্তীতে আসছে একটা কমিউনিকেশন গ্যাপ থেকে যাচ্ছে, বা আমি বলবো যে তারা আসলে বুঝতেই পারছেন না যে এই জায়গাটা আসলে কি না। আসলে আমরা সেটা চাই না কখনোই। ইরফান ভাই, আপনার কাছে আসি, সেম প্রশ্ন আপনাকেও করতে চাই যে এমন কোনো বিনোদন সাংবাদিক বা কোনো সাংবাদিকের সাথে কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং বা আপনাকে নিয়ে একটা যা না সেরকম একটা নিউজ হয়ে গেল, এরকম এক্সপেরিয়েন্স হয়েছে? না, এখন পর্যন্ত হয়নি, এবং আমি সামহাও আমার মনে হয় আমি সেই সুযোগটাই দেই নাই, বিকজ আমি খুবই ট্রান্সপারেন্ট। যেমন ইকবাল ভাইয়ের কথা বলছে, আমি না মানে হঠাৎ করে মনে হলো যিনি সাংবাদিক, আমি না মানে এখানে আসার পরে আমার হঠাৎ উনি তো সাংবাদিক, আমার কাছে ফর এক্সাম্পল আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে সবার সাথে আমি খুব মানে মানুষের সাথে মিশতে ভালোবাসি। উনারা তো আমাদেরই কলিগ, রাইট? সো ইকবাল ভাইয়ের সাথে তো আলাদা বিষয়, যেহেতু ওনাকে আমি একদম এখানে আসার আগে থেকে চিনি, সো কখন আসলে ভাবি নাই যে উনি সাংবাদিক কিনা। আমি জানতাম যে বড় ভাই, ওকে ফাইন, উনি বিভিন্ন সময় গাইড করছে আমাকে, ফোন দিয়ে আচ্ছা তুমি এই কাজটা করতে পারো, একটা ভালো গল্প, বা এই জায়গাটা ওনার সাথে আমার এত ক্রিয়েট হয়েছে, আসলে না ওভাবে কখনো উনি আমার ইন্টারভিউ নেয় নাই। ইরফান ভাই অভিনয়ে যেহেতু সবকিছু ধ্যান জ্ঞান, বলছিলেন যে পেছন থেকে একদম থিয়েটার করতেন, মঞ্চ নাটক করতেন, কিন্তু আমি জানি যে একজন অভিনেতাকে প্রচুর পরিমাণে মুভি দেখতে হয়, অনেক বই পড়তে হয়, ব্যস্ততার কারণে আপনার কি সেটা করা হয়? ইরফান ভাই উত্তরটা নিব। যেটা জানতে চাচ্ছিলাম যে সময়ের অভাবে, ব্যস্ততা আমাকে দেয় না অবশ্য, রাইট, কিন্তু অবশ্য তো করতেই হবে, আপনাদেরকে করতে হয় ইনফ্যাক্ট, সেটা জানতে চাই। সুযোগ পেলে সিনেমাটাই দেখা হয়, আর বই পড়ার যে বিষয়টা, বই প্রচুর বাসায় আমি নিয়ে রেখেছি, বাট এখন পর্যন্ত হচ্ছে সময় করে যে পড়াটা, বিকজ দেখা যায় কি বই পড়ার জায়গায় তখন মনে হয় যে ওকে ইকবাল ভাই তো স্ক্রিপ্ট দিয়েছিলেন, অমুক ভাইয়া তো স্ক্রিপ্ট দিয়েছেন, সেটা পড়তে হবে। কারণ হচ্ছে আমি স্ক্রিপ্ট পড়া না পড়ার উপর কিন্তু অনেকে ডিসিশন পেন্ডিং, তো দেখা যায় কি রাতে বাসায় যাওয়ার পর যদি সময় থাকে, এখন তো যে অবস্থা, ইচ এন্ড এভরিডে একটা করে স্ক্রিপ্ট আমি পড়ি, তো সেই জায়গা থেকে দেখা যায় কি বইয়ের সাথে স্ক্রিপ্ট বেশি পড়া হয় আর সিনেমাটা দেখি। আচ্ছা, না এখন যারা এখনকার প্রজন্ম, যারা তারকা, এখন একটু আগে একটা কমপ্লেইন আমি সৈয়দ ইকবাল ভাইয়ের কাছ থেকে পেলাম, এটা একটা মিসকমিউনিকেশন আমি বলবো, এবং আমার মনে হয় যে তারা আসলে শুধরানো দরকার যদি মানে স্টে করতে চায়, কারণ একটা পত্রিকা কিন্তু বা একটা ম্যাগাজিন একটা তারকাকে অবশ্যই ধরে রাখে, সেই জায়গাটা একজন দেখা গেছে যে অনেক কাজ করলো, টেলিভিশন মিডিয়া কিংবা এটা মিডিয়া, এই জায়গাটা তো হচ্ছে ইরেজ মিডিয়া, এটা তো চলে যাচ্ছে, একটা পত্রিকা কিন্তু ধরে রাখে। আমি যদি এখানের কথাই বলি, যে তারকাদের এত সুন্দর করে সেট করে এটা কিন্তু ধরে রেখেছে, এখানে কিন্তু কোনোভাবে কিন্তু দিয়ে কিন্তু ধরা যায় না, ফুটেজ দিয়ে কিন্তু রাখা যায় না, সময়কে আমরা আটকে রেখেছি এই জায়গায়। তো স্ক্রিপ্টের কথা একটু আগে ইরফান সাজ্জাদ বললেন, উনি খুব মনোযোগ দিয়ে স্ক্রিপ্টটা পড়েন, কিন্তু এখনকার যারা আমি বলবো যে প্রজন্ম, একটা এরকম কমপ্লেইন আমরা শুনি যে স্ক্রিপ্ট ঠিক মতো পড়া হয় না, পরের দিকে দেখা যায় সেটে গিয়ে অনেক প্রবলেম হয়, এই ব্যাপারটার সাথে কি আপনার এটা যে আবার সবার ক্ষেত্রে হয় বিষয়টা তা না, তবে এখনকার যদি কথা বলা, এখনকার জেনারেশন তো আসলে সবকিছু দিয়ে অনেক ফাস্ট, দেখা গেল যে সেটে গেলে অলমোস্ট স্ক্রিপ্টটা একটু পড়লো, পরের দৃশ্যটাকে ওইটার থেকে হচ্ছে যে ফোনে ব্যস্ততা বেশি থাকছে, বা ওই দেখা গেল ভিডিও চ্যাট করছে, ইন্টারনেটে চলে যাচ্ছে, সেই জায়গা থেকে ক্যারেক্টারটা একটু ধারণ করা, যার কারণে আমাদের কিন্তু আসলে ডে বাই ডে কাজের জায়গাতে কিন্তু মানে ডেপথনেসটা অনেক কম আসছে। এটা একটা অভিনয়ের জায়গাতে হোক কিংবা লেখালেখির জায়গাতে হোক
কিংবা যেমন আপনি উপস্থাপনা করছেন, আপনি কিন্তু উপস্থাপনা করার আগে আজকে অন্তত 10 মিনিট 20 মিনিট হলেও কিন্তু আপনি কিন্তু মোটামুটি একটা মেন্টালি প্রিপারেশন নিয়েছেন। না নিলে কিন্তু আপনি কিন্তু ভালো করতে পারবেন না। অবশ্যই মানে এই জায়গাগুলো থেকে আসলে প্রত্যেকেরই উচিত, এটা মানে আমি কোনো জ্ঞানী কথা বলছি কিনা, মানে এটা আমার কাছে মনে হয় সবারই। এখনকার সিচুয়েশন নিয়ে আমরা কথা বলছিলাম, তো অনলাইন পোর্টাল হোক, অনলাইন সাংবাদিকতা, বিনোদন সাংবাদিকতা সবকিছু অনেক বেশি ছড়িয়ে আছে এখন। তো একজন ম্যাগাজিন সাংবাদিকের ক্ষেত্রে সেই চ্যালেঞ্জিং জায়গাটা ডেফিনেটলি সেগুলো থেকে অনেক অনেক বেশি চ্যালেঞ্জিং, হ্যাঁ অনেক অনেক বেশি। আমাদের ইনফ্যাক্ট প্রিন্ট মিডিয়ার জায়গাটাই আসলে এখন একটা চ্যালেঞ্জের জায়গা। সারা পৃথিবীতে আমরা যদি নিউ ইয়র্ক টাইমস পত্রিকার কথা বলি কিংবা হচ্ছে রিডার ডাইজেস্ট, এই ধরনের পত্রিকা কিন্তু সার্কুলেশন অনেক কমে এসেছে। এটা আমরা মানে লাস্ট আমি গত মাসেও একটা নিউজ দেখলাম যে নিউ ইয়র্ক টাইমস তাদের অনেক জায়গায় সার্কুলেশন, অনেক জায়গার প্রিন্টিং ভার্সন কমিয়ে তাদের এই জায়গাটা হচ্ছে যে অনলাইনে নিয়ে এসেছে। আসলে এটা তো এক সময় আমাদের একদম এখন যে পত্রিকা আমরা যেভাবে ছাপা হয়, এটার আগে যে ড্রেসিং সিস্টেম ছিল যেভাবে ছিল, ডে বাই ডে তো আসলে ডেভেলপ চেঞ্জ হবে। আবার যখন আমাদের স্যাটেলাইট চ্যানেলের যে বিস্তার মানে 2000 সালে 2001-2 সালের পর থেকে, তখন কিন্তু বলা হয়েছিল যে স্যাটেলাইট চ্যানেল এত চলে এসেছে তাহলে আমাদের পত্রিকা মনে হয় হচ্ছে যে বন্ধ হয়ে যাবে। অলমোস্ট আমাদের এখন প্রায় অনেক মানে জাতীয় দৈনিক যদি ভালো মানে ধরে তাহলে 20টার অধিক পত্রিকা। তাহলে চ্যালেঞ্জটা কিন্তু আমাদের প্রতিনিয়ত থাকবে। হ্যাঁ, প্রযুক্তি কিংবা সময় মানুষকে নানানভাবে নিবে, আমরা কিন্তু আবার হচ্ছে যে সেই জায়গাতে ঘুরে আসবো, হয়তো নতুনের স্বাদ আমরা নিব। এখন যেমন আমি গতকালকেই হচ্ছে শাহবাগের মোড়ে আড্ডা দিচ্ছিলাম, তখন একটা ছেলে একটা মেয়েকে বলছিল যে আমার না এখন আর ফেসবুক ভালো লাগে না। মানে এই যে বিষয়টা, মানে এটা কিন্তু আমাদের কিন্তু এখন অনেকেরই মানে আমি বলতে শুনি যে আর কতক্ষণ ভালো লাগে আসলে, মানে ফেসবুক ভালো লাগে। তাহলে কি আমরা কিন্তু আবার ফিরে আসছি আমাদের বইমেলা, যখন আমরা প্রিন্টের কথা বলে বইমেলাতে মানে আমরা আমাদের পিডিএফ ফাইল কিংবা হচ্ছে যে অনলাইনে অনেক বই পড়ে, তাই না? কিন্তু আমাদের বইমেলাতে এত বই বের হয়, এবারও 50 কোটি টাকার উপরে বই বিক্রি হয়েছে একটা দেশে, একটা বইমেলাতে 1 মাস ব্যাপী, এবং প্রায় 5000 বই বের হয়েছে নতুন। বলবো না সবগুলো মান সম্মান, তাহলে ওইটাও কিন্তু আমাদের কিন্তু জায়গা থেকে এসেছে। আর আমরা বাঙালি জাতি, আমরা আসলে নতুনটা যখন আসে তখন হয়তো আমরা হুজুগে যাই, কিন্তু আমরা আসলে শেকড়টাকে কোনোভাবেই ভুলি না। শেকড়কে কখনোই যেন না ভুলি, সেটাই আমাদের কাম্য। ওয়েল, আমরা আসলে অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি। ইরফান ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আবারও যেহেতু অভিনেতা হতে চেয়েছিলেন ছোটবেলা থেকে, এখন পর্যন্ত চলছেনই, আরো আরো অনেক সামনে এগিয়ে যাবেন, আপনার অভিনয়ের ক্ষেত্রে কেউ আইডল আছে কিনা? না, স্পেসিফিক কেউ আইডল নাই। আমি ভার্সেটাইল অ্যাক্টরদের মুভি দেখি, তো আমার কাছে যেটা মনে হয়, আমি সবসময় এই কথাটাই বলি যে সবার অ্যাক্টিং এর জায়গা থেকে বা পার্সোনাল লাইফের থেকে একটা স্ট্রং পয়েন্ট সবার আছে। সো যে খুব দুর্বল অভিনেতা তারও কিন্তু একটা স্ট্রং পয়েন্ট আছে। সো আমি ভার্সেটাইল মানুষের কাজ দেখতে পছন্দ করি, সবার কাছ থেকে একটু করে শিখি আর কি। সো এমনটা না যে কাউকে একদম স্ট্রেট ফরওয়ার্ড কাউকে ফলো করি, এরকম কিছু না, সবার কাছে আমার ভালো লাগে। আজ থেকে 20 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? চিন্তা করতে হবে, এটা আমি চিন্তা কখনোই করি না। ওকে, সো সুইট, না করাই ভালো। আমি বলবো যে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, বাট সামনের দিকে এগিয়ে যাওয়াই বেটার। সো দুজনের কাছে জানতে চাইবো কমন প্রশ্ন, রঙিন পাতা এসে কেমন লাগলো সৈয়দ ইকবাল? অসম্ভব ভালো লাগছে। আমি অনেক কিছু আসলে জানতামই না আমার সম্পর্কে, মানে এরকম অ্যাসেসমেন্ট, মানে থ্যাংক ইউ সো মাচ। সেখানে আমাদের সার্থকতা, রাইট, সেই জায়গা থেকে আর অনেক ভালো লেগেছে। এটা একটা প্রাণবন্ত আড্ডা দেয়া, অনেক কিছু জানা, একটা টাইম অনেক ব্যস্ত। আমি জানি ইরফান এরপরেই হচ্ছে দৌড় দিবে হচ্ছে শুটিং এ, মানে কিন্তু এই টাইমটা আসলে মনে থাকবে। থ্যাংক ইউ। আমার কাছে মনে হচ্ছে খুবই এক্সেপশনাল একটা প্রোগ্রাম, বিকজ আমরা কখনো সাধারণ মানুষ মনে করে সবসময় সাংবাদিক আর যারা কাজ করছে আর্টিস্ট সবসময় হচ্ছে একটা সাপে নেউলে সম্পর্ক। বিষয়টা আসলে তা না। এখন আমরা একসাথে বসে যেটা আমরা ড্রয়িং রুমে আড্ডা দেই বা সত্যিকার অর্থে যেটা আমরা পার্সোনাল লাইফে যেরকম, এখন ওই সুযোগটা সরাসরি অন স্ক্রিন আমরা আড্ডা দেওয়ার সুযোগটা পাচ্ছি। এবং উল্টো দিকে যদি বলি যে সবসময় হচ্ছে তারকাদের ইন্টারভিউ উনি নিয়েছেন, কিন্তু আজকে আমি ইন্টারভিউ দিলাম। না, আমাদেরও তো অবশ্যই কিছু কথা বলার থাকে না, মানে বলতে পারলে তো অবশ্যই ভালো লাগে। আমরা তো কথা নিয়ে আসলে খেলি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের এনটিভিতে আসার জন্য এবং চমৎকার একটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি রঙিন পাতা। ফিরে আসবো আগামী সপ্তাহে আপনাদের প্রিয় দুজন মানুষকে সাথে নিয়ে। আর হ্যাঁ, আপনাদের এই প্রিয় অনুষ্ঠান রঙিন পাতা দেখতে ভিজিট করুন www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।